16 ব্যাংক ও 7 ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর দেনা 50,500 কোটি টাকা। হাইকোর্টকে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না বললেন উপদেষ্টা। মহার্ঘ ভাতার আওতায় আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বঞ্চিত 764 জন পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা। ভোটের আগে প্রশাসন ঢেলে সাজানো দাবি বিএনপির। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পূর্ব তিমুরের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা। চুক্তি ও সমঝোতা স্মারক সই। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী দুদেশ। এক যুগ পর চালু বিআরটি বাস সার্ভিস। শিববাড়ি বিমানবন্দর চলবে 10টি বাস। 4,000 কোটি টাকা খরচেও মেলেনি সুফল বললেন উপদেষ্টা। ঢাকা গাজীপুর রুটে চলছে কমিউটার ট্রেন। এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। বাঙালির ঐক্যের অনন্য উদাহরণ স্বাধীনতা যুদ্ধ 71। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যুগান্তকারী যে 31 দফা, সেই 31 দফা কর্মসূচিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই। এবং আমি আবার বলতে চাই যে কথাটা বারবার আমরা বলছি যে সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। এবং সেটাই হবে একমাত্র যোগ্য কাজ, সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি। আসুন আজকে আমরা বিএনপির যারা নেতা কর্মী সমর্থক রয়েছি, আমরা সবাই একসাথে একযোগে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। এবং একটি কথা মনে রাখতে হবে সকলকে, যে কথাটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন যে আপনাদের আচার আচরণ ব্যবহারের উপর নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না, আমরা পাবো কি পাবেন না। সেই দিকেই সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই। এবং আমরা আবারও বলছি যে আমরা যেটা চাই, প্রত্যেকটি বাংলাদেশি এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে যারা তারেক রহমানের নেতৃত্ব চায় তার দেশে ফিরে আসাকে চায়। সব শেষে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশের বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 16 ব্যাংক ও 7 ফিন্যান্স কোম্পানির কাছে 30 নভেম্বর পর্যন্ত বেক্সিমকোর দেনা 50,500 কোটি টাকা। দুপুরে হাইকোর্টে শিল্প গ্রুপটির অনিয়মের খতিয়ান দাখিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনে বলা হয় শুধু জনতা ব্যাংকের কাছে বেক্সিমকোর দেনা 23,911 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের কাছে 3,182 কোটি টাকা। প্রতিবেদনে আরও বলা হয় বেক্সিমকোর 188 কোম্পানির মধ্যে 78 কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। যেসব ব্যাংকে এই ঋণ পরিশোধ করেনি বেক্সিমকো, তার তালিকাও দাখিল করা হয়। এর আগে 12 নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, চাঁদাবাজির হাত বদল হওয়ায় এত কর ছাড়ের পরও নিত্যপণ্যের দাম কমছে না। আইএফবিএফপি আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, ব্যবসায়ীদের প্রণোদনা কমবে, দিতে হবে যৌক্তিক কর। এ সময় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক সংস্কার না হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা কঠিন হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগের পাশাপাশি কর ছাড়ও দিয়েছে সরকার। তবে সেই ছাড়ের পরও বাজারে তার কোনো প্রভাব নেই। দামের আঁচে নিত্য হাত পুড়ছে ভোক্তার। রাজধানীর গুলশানে আইবিএফবির বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা আক্ষেপ করে বলেন, বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। শুধুমাত্র চাঁদাবাজির হাত বদল হয়েছে, তাই কর ছাড়ের পরও কমছে না নিত্যপণ্যের দাম। কিন্তু বাজারে দাম করে না। পলিটিক্যাল কম্প্রোমাইজ রিফিউজার, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি। আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে,
আর লোকাল মিডলম্যান যে একটু ট্রাকটা ছুঁয়ে দিয়ে বলে আমাকে 500 টাকা দাও, হি ইজ নট এ মিডলম্যান, হি ইজ অ্যান এক্সটর্শনিস্ট। এ সময় অর্থ উপদেষ্টা জানান, সরকার বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে কাজ করলেও কর ছাড়ের সুবিধা কমাতে চায়। পুঁজিবাজার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের জরিমানা প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। Now the capital market has been corrected, share prices are going down, now they are claiming the BSC chairman should be removed. সাকিব খান was fined 50 লাখ টাকা, সবাই মাথা ব্যথা, হায় হায় রে এত বড় খেলোয়াড়কে ফাইন করে। আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। আপনি জানেন না শেয়ার মার্কেট কীভাবে ম্যানিপুলেট, আইসিবি মিউচুয়াল ফান্ডের টাকা সব নিয়ে চলে গেল। সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতি সহ যে কোনো সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে। রাজনীতির পথরেখাকে কতখানি আমরা সুগম করতে পারবো, আমরা কতখানি সংস্কারকে আরও বেশি গভীর করতে পারবো, তা পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে এখন থেকেই কাজ শুরুর পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, হরণ করা হয়েছিল জনগণের ভোট প্রয়োগের অধিকার, জনপ্রতিনিধি নির্বাচনী ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল। সুতরাং এটি স্পষ্ট, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের ভোট প্রয়োগের অধিকার বহাল এবং কার্যকর থাকা না থাকার সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুসম্পদ থাকা না থাকার একটি গভীর সংযোগ কিংবা সম্পর্ক রয়েছে। অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়া গেলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এমনকি রাষ্ট্রের আভ্যন্তরীণ শৃঙ্খলা দুর্বল এবং বিপর্যস্ত হয়ে পড়ে। রাষ্ট্র এবং জনগণকে স্বনির্ভর এবং শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের লালন, বিকাশ এবং চর্চা অত্যন্ত জরুরি। আমরা মনে করি রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক রাজনীতি চর্চা অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জবাবদিহিতাদের দ্বারা, জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত জাতীয় সংসদ। জবাবদিহিমূলক সরকার ও সংসদ যথাযথভাবে কার্যকর থাকলে জনগণের রাজনৈতিক ক্ষমতাও নিশ্চিত থাকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের মনে রাখা দরকার, জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্য শক্তিশালী হয় না। রাষ্ট্র ও রাজনৈতিক গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের বিকল্প নেই। তবে একই সঙ্গে এটিও মনে রাখা জরুরি, কেউ স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হতে চাইলে তার প্রতি সংবিধান কিংবা প্রবিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়ায় না, বরং রাষ্ট্রের প্রচলিত বিধিবিধানকে উপেক্ষা করে কোন একজন শাসক স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হয়ে ওঠে। সুতরাং ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন তারেক রহমান। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মূল্যস্ফীতির চাপে গেল 2 বছরে নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে 78 লাখ মানুষ। পাশাপাশি ঝুঁকিতে আছেন আরও 1 কোটি মানুষ। এমন দাবি করে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় খাদ্য সরবরাহ বাড়াতে আরও বেশি বরাদ্দ দেওয়ার পরামর্শ গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের। বলছে, আগের সরকারের ভুল নীতির কারণেই মূল্যস্ফীতি লাগাম ছাড়া হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠানে উঠে এসেছে এসব কথা। 2021-22 অর্থ বছরের পর চড়ে যাওয়া মূল্যস্ফীতির চাপ নিম্ন ও মধ্যবিত্তকে শুধু ব্যয় সংকোচন নীতিতে চলতেই বাধ্য করেনি, বরং গেল 2 বছরে নতুন করে 78 লাখ মানুষকে নামিয়ে দিয়েছে দরিদ্র সীমার নিচে। অন্যদিকে 1 কোটি মানুষকে ফেলেছে দারিদ্রতার ঝুঁকিতে। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড।
মূল্যস্ফীতির সত্যিকার আজ বুঝতে তেল, পেঁয়াজ, ডিমের মতো 10 থেকে 15টি পণ্য নিয়ে নিত্য দরকারি সূচক বা ডিএনআই চালুর পরামর্শ দেওয়া হয়েছে পরিসংখ্যান ব্যুরোকে। যদি মাত্র এডিপির আমরা 2.3% বাজেট কাট করে এই তিনটা সোশ্যাল প্রোটেকশন সিস্টেমে ব্যয় করি, তাহলে কিন্তু আমরা এই ব্যয়টাকে ডাবল করতে পারবো। দরিদ্র মানুষের জন্য খরচটা আমরা ডাবল করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা কংক্রিট রেকমেন্ডেশন। নিম্ন আয়ের মানুষের জীবনে স্বস্তি ফেরাতে খাদ্যভিত্তিক সামাজিক কর্মসূচিতে ব্যয় বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে। যেহেতু ইনফ্লেশনারি একটা প্রেশার আছে এবং অতিরিক্ত দরিদ্র মানুষের সংখ্যা, ভালনারেবল মানুষের সংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে তাদেরকে অ্যাড্রেস করার জন্য এই ফুড রিলেটেড যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলো আছে, অথবা 9টা যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে, সেইখানে কিছু রিলোকেট করা যায় কিনা। এ সময় জানানো হয়, বিগত সরকার জিডিপির হিসাব 50% ভুল দিলেও তা এলডিসি থেকে উত্তরণের পথে বাধা তৈরি করবে না। তবে 2026 সালে চূড়ান্ত উত্তরণ করবে কিনা সরকারের সেটি দ্রুত পরিষ্কার করার তাগিদ দিয়েছে র্যাপিড। রাইট টাইম কিনা সেটা হয়তো আমাদের বিবেচনা করার ব্যাপার আছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পর্যালোচনা কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তারা। সকালে সচিবের দপ্তরের সামনে অবস্থান নেন তারা। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদন বাস্তবায়নের নির্দেশনা পেলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর থেকেই পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে আওয়ামী লীগ সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তারা। এ বিষয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পর্যালোচনা কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেয় এই কমিটি। কমিটির দেয়া প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে রোববার ফের জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ক্যাবিনেট অনুমোদন করার পর প্রজ্ঞাপন জারি করতে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু আজকে 72 ঘন্টা সময় যাচ্ছে। এই রিপোর্টটা কোথায় আছে, কিভাবে আছে, কবে জারি হবে, কিছুই আমাদের জানানো হচ্ছে না। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, কমিটির দেয়া সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। সরকারি কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার একমত। বঞ্চিতদের পদমর্যাদা দেওয়ার বিষয়ে প্রতিবেদন পেলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিনিয়র সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনপ্রশাসন ঢেলে সাজাতে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা রেখে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে বিএনপি। সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমানের কাছে বিএনপির জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ নেতৃত্বে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। জনপ্রশাসন সংস্কারের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয় প্রতিবেদনে। এর মধ্যে বৈষম্য ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির ব্যবস্থা করা, বিগত 3টি নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও জেলা প্রশাসক নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা মেনে চলার প্রস্তাব দেওয়া হয়। এই জনপ্রশাসন দিয়ে কোনো রকমেই দেশের যে সংস্কার, যে উন্নয়ন, যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, যে সাম্য, গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্য যে স্বাধীনতা এবং গত 5 অগাস্টে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, জন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, এই প্রশাসনিক কাঠামো দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। সেই জন্য এটা আমূল সংস্কার প্রয়োজন। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলো কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর মোহাম্মদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি। রাজনীতিবিদরা কিছুই করেনি, 50 বছরে কিছুই করতে পারেনি, এই ধরনের অহংবোধের প্রতীক যদি আপনারা অভিব্যক্তি ঘটান, তাহলে কিন্তু মানুষ ক্রমান্বয়ে আপনাদের প্রতি এখন যে ভালোবাসা আছে
সেই ভালোবাসা হ্রাস পেতে থাকবে এবং মনে করবে আপনারা অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছেন। নির্বিঘ্নে মানুষ যাতে ভোট দিতে পারে, ইনক্লুসিভ ভোট, সর্বজন গ্রাহ্য ভোট যাতে দিতে পারে, নির্বাচন হতে পারে, সেই আশাবাদ মানুষের কাছে আপনারা তুলে ধরুন। এবং প্রশাসনে এখনো যে কালো ভূতগুলো আছে, যে দোসররা আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তবে বিচারপতি কারা এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে 4 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ নিয়ে প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এই তদন্তের অগ্রগতি হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত 16 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। ওই দিন হাইকোর্ট বিভাগের 12 বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। আর 5 বছরের বেশি সময় আগে অসদাচরণের অভিযোগ ওঠা 3 বিচারক গত 19 নভেম্বর পদত্যাগ করেন। 2009 সালে পিলখানায় বিডিআর হত্যা নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। সকালে হাইকোর্টকে এ বিষয়ে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। আমার যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তি করেছেন এই মর্মে যে বিডিআর হত্যাকাণ্ডের 2টি ক্রিমিনাল মামলা চলমান এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টে চলমান অবস্থায় আছে। সেই কারণে তারা এই মুহূর্তে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারবেন না মর্মে একটি চিঠি ইস্যু করেছে, যেটা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথা সেই কথার সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি। আমরা পরবর্তী 5 জানুয়ারি এটা শুনানির জন্য রাখা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য পূর্ব তিমুরের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সহযোগিতা পাওয়া যাবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে 2 দেশের সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়। জানানো হয়, বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী হয়েছে 2 দেশ। স্বাক্ষর হয়েছে কূটনৈতিক ও কৌশলগত সমঝোতা স্মারক। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন রোববার সকালে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে গার্ড অফ অনার দেয়া হয় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ ও পূর্ব তিমুরের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়। আলোচনা হয় 2 দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে। এ সময় 2 দেশের মধ্যে কৌশলগত বিষয়ে সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন শান্তিতে 2 নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হোসে রামোস হোর্তা। ডক্টর ইউনূসের মতো সম্মানিত একজন ব্যক্তিকে সরকার প্রধান হিসেবে পাওয়াটা বাংলাদেশের মানুষের জন্য সৌভাগ্যের বলে উল্লেখ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন তিনি। Economic trade relations, and I think we can import more, Timor-Leste import more from Bangladesh, and we invite Bangladeshi companies to come and look. এদিকে আসিয়ানের সদস্য হতে যাচ্ছে পূর্ব তিমুর। রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য পূর্ব তিমুর সহায়তা করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। Bangladesh to back to Myanmar, so and they are very close. They know each other very well, the leadership of Myanmar and His Excellency. So, and also he's known as a great diplomat in the international circuit. So I hope we are looking forward to take advantage of that skill together with the friendship that he has for all countries. বাংলাদেশের বিপ্লব মানুষকে সুসংহত করবে বলে মনে করেন পূর্ব তিমুরের স্বাধীনতা যোদ্ধা হোসে রামোস হোর্তে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, কুমিল্লার 14 গ্রামে ঝরল 3 প্রাণ। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জনগণের প্রত্যাশা, সকলের প্রচেষ্টায় এবারের বিজয় দিবস হবে উৎসবমুখর।
সাভার থেকে ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ক্যামেরা ছিলেন আশরাফুল ইসলাম। এক প্রজন্মের হাতে গড়ছে আরেক প্রজন্ম। বিজয় দিবসের একদিন আগে নিরাপত্তার স্বার্থে বন্ধ জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। তাতে কি চোখে স্বপ্ন নিয়ে চাচা হান্নানের কাছে ছোট্ট আত্মাপ জানছে স্বাধীনতাকে। দশতে আইসি আমি আনন্দ করার জন্য, ভিতরে ঢোকার জন্য আইলাম, তাই যে বন্ধ তা জানি না, তাও ভালো লাগছে। তফাতে দেখতে পাচ্ছি সৌন্দর্য লাগছে। লাল সবুজের মিশ্রণ, সঙ্গে রং তুলির আঁচড়। শিশু কিশোরের হাতে ফুটে উঠছে এক খণ্ড বাংলাদেশ। স্মৃতিসৌধ না দেখতে পারার আক্ষেপ ম্লান হয়েছে তার কাছে। অনেক দূর থেকে এসেছিলাম, এসে দেখতে পারিনি। যে দলে আসুক না কেন প্রত্যেকের কাছে সমান অগ্রাধিকার থাকবে, এটাই আমরা আশাবাদী। এছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারি না। ঢুকতে পারি নাই দেখে খারাপ লাগছে, দেখে ভালো লাগছে। সকাল থেকেই ব্যস্ততা পিছু ছাড়েনি জাতীয় স্মৃতিসৌধের কর্মকর্তা কর্মচারীদের। প্রধান সড়কে কার্পেটিং, রঙিন ফটকে শেষবার রঙের আঁচড়, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ চলছে নানা কর্মযজ্ঞ। ব্যান্ডিং, পিভিসি, লোপার, রং এগুলাই করা হয়েছে। এখন ওই টুকিটাকি কাজ যে ফিনিশিং আছে, এই ফিনিশিংটা দিলে আমাদের কাজ শেষ হবে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই শ্রদ্ধা জানানোর জন্য লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। সেই উদ্দেশ্যে সৌন্দর্য বর্ধনের কাজ যেমন করা হয়েছে, তেমনি করেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। 5 স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে 48 একরের স্মৃতিসৌধ এলাকা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। আশেপাশের জেলায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি 16 ডিসেম্বর ভোর থেকে আমিনবাজার নবীনগর সড়কে যান চলাচল থাকবে সীমিত। ঢুকতে পারছি না, তো অবশ্যই নিরাপত্তাটা অনেক কঠোরভাবে হচ্ছে। 5 স্তরের নিরাপত্তা এখানে বজায় রাখছে। আমরা দেশের সকল জনগণকে বলবো যে আপনারা আসেন। গণ অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস, তাই প্রত্যাশাও আছে অনেক। কিছু সন্ত্রাসী আছে, এগুলোকে প্রতিহত করা উচিত। 2025 সালে যেন আমরা সেই মুক্ত আকাশের মতো একদম মুক্ত, যে পাখি মুক্ত আকাশ হবে, ঠিক ওইরকম যাতে আমরা স্বাধীনভাবে বলতে পারি যে এটাই আমাদের বাংলাদেশ। স্বাধীন দেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে চলতে হবে। আমরা সঠিকভাবে আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। 16 ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের উদ্দেশ্যে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি কূটনীতিক, বাংলাদেশ সফরে আসা পূর্ব তিমুরের রাষ্ট্রপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। হজ এজেন্সিজ অব বাংলাদেশ হাবে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শেখদার মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দেওয়া রুলের নিষ্পত্তি করে এ রায় দেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে হাবের কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার হাবের তসলিম ফারুকের কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ দিয়েছেন। পরে এই নিয়োগ বাতিল চেয়ে রিট হলে প্রশাসকের নিয়োগের বৈধতা নিয়ে রুল দেন হাইকোর্ট। রুলের নিষ্পত্তি করে বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া প্রশাসককে অবৈধ বলে রায় দেয়া হয়। রিটকারী আইনজীবী বলছেন, এখন থেকে নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ করেছিলেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে। এইটিকে আমরা রিটে চ্যালেঞ্জ করেছিলাম। আজকে হাইকোর্ট বিভাগ এই প্রশাসক নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেছেন এবং বলেছেন পূর্বের কমিটি ফাংশন করবে এবং প্রশাসক যেভাবে নিয়োগ করা হয়েছে তা আইনসম্মত হয়নি এবং তার কোনো আইনগত বাধ্যবাধকতা থাকবে না। সেন্ট মার্টিন ভ্রমণের সরকারের বিধিনিষেধকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 18 অক্টোবর পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের কাছে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেন ওই এলাকার বাসিন্দা আব্দুল মালেক। তিনি বলেন, সরকারের বিধি নিষেধে সেন্ট মার্টিনের বাসিন্দাদের অনেকে বেকার হয়ে পড়েছেন। এজন্য জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। এই আবেদনের পরও ব্যবস্থা না নেয় হাইকোর্টে রিট করেন আব্দুল মালেক। এক যুগ পর সীমিত পরিসরে বহু প্রতীক্ষিত বিআরটি লেনে চালু হলো বিআরটিসি বাস সেবা। গাজীপুর শিববাড়িতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। বলেন, প্রকল্পে 4000 কোটি টাকা খরচ হলেও সুফল পায়নি জনগণ।
এ সময় আগামী জুনের মধ্যেই বিআরটি প্রকল্প শেষ হওয়ার কথা জানান তিনি। এর আগে ভোরে ঢাকা জয়দেবপুর রুটে নতুন কমিউটার ট্রেনে উদ্বোধন করেন তিনি। কাজ শুরুর এক যুগ পর বিআরটিসির 10টি এসি বাস দিয়ে চালু হলো বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের সেবা। আর তাতেই দীর্ঘদিনের ভোগান্তির পর এই রুটের যাত্রীদের স্বস্তির যাত্রা। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 70 টাকা। আর বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গুলিস্তান পর্যন্ত যেতে হলে ভাড়া গুনতে হবে আরও 70 টাকা। যাত্রীদের প্রত্যাশা, ঢাকাকে বিকেন্দ্রীকরণে গুরুত্ব রাখবে এই প্রকল্প। প্রচুর জ্যাম সহ্য করতে হতো, সেক্ষেত্রে লোকাল বাসগুলোতে আমাদেরকে অনেক হুড়োহুড়ি করে উঠতে হতো এবং বিশেষ করে নারী যাত্রীদের খুব কষ্ট হতো। রাস্তার মধ্যে আমাদের দীর্ঘ যে জ্যামের মধ্যে বসে থাকা, সেটা আজকে আশা করি অবসান ঘটবে। স্বাভাবিকভাবেই যদি এটা মান ধরে রাখতে পারে তাহলে আমরা বিশ্বাস করি যে গাজীপুরবাসী আমরা যারা আছি আমরা অনেক বেশি উপকৃত লাভ করব। 4000 কোটি টাকার বেশি ব্যয় হলেও এর কোনো সুবিধা জনগণ পাচ্ছিল না উল্লেখ করে রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গেল শাসনামলে প্রায় সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে মন্তব্য করে পূর্বের দুর্নীতির তথ্য দিলে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এই প্রকল্পটি করতে 4000 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে, অথচ মানুষ সেটা থেকে কোনো উপকার পাচ্ছিল না। দুর্নীতির কথা বললেন, এটা তো সব উন্নয়ন প্রকল্পকে নিয়ে হয়েছে। এটা কিন্তু বিআরটি প্রকল্প একমাত্র নয়। তবে যেটা আসার কথা সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এখানে কোনো দুর্নীতি হয় নাই এবং এখানে কোনো দুর্নীতির সুযোগ আমরা রাখবো না। এর আগে ভোরে গাজীপুরের বাসাই থেকে ঢাকায় অফিস। এই প্রতিবাদে ঢাকা জয়দেবপুর রেলপথে মেট্রো রেলের আদলে 2 জোড়া নতুন কমিউটার ট্রেন উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার। যেহেতু এটা স্বল্প সময়ের ট্রেন, সেই জন্য দাঁড়িয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। আমরা নিজেরাও দাঁড়িয়ে যাচ্ছি। তো আশা করি যে এটা এর থেকে মানুষ, এই যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটাকে আমরা পূরণ করতে চেষ্টা করছি। 26শে মার্চ উপলক্ষে ঢাকা নরসিংদী ও ঢাকা নারায়ণগঞ্জ রুটে আরও 2 জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনের ঘোষণাও দেন রেলপথ উপদেষ্টা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। ভারতের আদানি গ্রুপ থেকে আমদানি করা বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। অথচ সম্প্রতি দাম সহ চুক্তির বিভিন্ন বিষয়ে পিডিবির সঙ্গে আলোচনা চলছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে আদানি পাওয়ার লিমিটেড। পিডিবি চেয়ারম্যান বলছেন, আদানির সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নেওয়া হচ্ছে মাত্র। এদিকে আদানিকে বাড়তি সুবিধা দেয়া কর্মকর্তারা এখনও বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ ক্যাবের। মহির মারুফের প্রতিবেদনে বিস্তারিত। এ যেন নিজের মর্জি মাফিক দাম নির্ধারণ। 1 টাকা কিংবা 2 টাকা নয়, বাংলাদেশের কাছে 2022-23 অর্থ বছরে আদানি পাওয়ার লিমিটেড ইউনিট প্রতি বিদ্যুৎ বিক্রি করেছে রীতিমতো দ্বিগুণ দামে। ভারতের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে 60 টাকার কমে বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ। সেখানে আদানির থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনেছে 14 টাকা 2 পয়সায়। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, 2023-24 অর্থ বছরে দাম কমিয়ে আদানি ইউনিট প্রতি 12 টাকায় বিদ্যুৎ বিক্রি করলেও তা ভারতের অন্যান্য বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানের নির্ধারিত দামের চেয়ে 27% বেশি। আর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তুলনায় এ দামের পার্থক্য 63%। অসময়ে চুক্তিতে পিডিবির সঙ্গে আদানির সম্পর্কে টানপোড়েন উঠে এসেছে রয়টার্সের ওই প্রতিবেদনে। পিডিবির সঙ্গে আলোচনা চলছে বলে রয়টার্সকে আদানি একথা জানালেও পিডিবির চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত হয়নি কোনো গঠনমূলক আলোচনা, তবে চলছে প্রস্তুতি। আমরাও আমাদের নিজস্বভাবে আমরা এই পিপিএ গুলো স্টাডি করতেছি, কারণ তাদের সাথে কথা বলতে গেলে বা অফিসিয়াল কোনো প্রস্তাবনা দিতে গেলে আমাদেরকে বিষয়গুলো আগে জানতে হবে, বুঝতে হবে কোন কোন জায়গাগুলোকে অ্যাড্রেস করা যায়। অ্যাকোমোডেট করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিদ্যুৎ বিভাগে বড় বড় এসব দুর্নীতির কলকাঠি নেড়েছেন, তাদের অনেকেই এখনো রয়েছেন বহাল তবিয়তে। তাদের বিরুদ্ধেও নিতে হবে ব্যবস্থা। আদানি কাছ থেকে আমরা ন্যায্য যৌক্তিক মূল্য ইন্ডিয়ান কনটেক্সটে আমরা ডবল দামে কিনছি। আদানিকে এভাবে লাভবান করেছে, তারাই যে সরকারের মধ্যে নেই বা তারাই যে বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করছে না, সেটা এই 3 মাসের কর্মকাণ্ডে আমরা সে সন্দেহ করি। আদানির এই অসম চুক্তি থেকে আগামীতে শিক্ষা নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।
মুহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অন্য বছরের মতো এবারও ধান চাল সংগ্রহ চলছে বলে জানান তিনি। দুপুরে নীলফামারীর সার্কিট হাউস হল রুমে রংপুর বিভাগের জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন খাদ্য উপদেষ্টা। রমজানকে কেন্দ্র করে আপনি ধরেন স্পেশাল ভিজিএফ বা ওএমএস যেটা চলমান আছে সেটা যাতে চলমান থাকে তার জন্য আমরা ব্যবস্থা নেব। যত ধরনের খাদ্য ইয়াতে আছে ধান চালের মূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে সরকার সকল ব্যবস্থা নিয়ে যাবে, এর ব্যাপারে কোনো রকম ইয়ে করবে না। বাংলাদেশের অভিবাসনকে নিরাপদ করতে সব ধরনের সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। ব্র্যাক আয়োজিত নবম মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড 2024 উপলক্ষে অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে নবম মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড শীর্ষক আলোচনা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও জুরি বোর্ডের সদস্যরা। এ সময় মাইগ্রেশন নিয়ে প্রতিবেদন করায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে 15 জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। My feeling as an editor, we don't spend enough energy on reporting on the migrants issue. Now take for example, where are our stories? One is the whole area of recruitment. There are proper recruiters, but there are all these fraudsters. As Bangladesh passes through the current transition period, therefore, the European Union is encouraging an ambitious reform agenda on the part of the interim government that safeguards fundamental rights for the long term. And therefore, for you and my esteemed fellow members of the panel today, we recognise that the work of the Media Reform Commission is উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত, বইছে হিমেল হাওয়া। ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরে কুয়াশাও। তাপমাত্রার পারদ ওঠানামা করছে 8 থেকে 9 ডিগ্রির মধ্যে। পূর্ব দিগন্তে সূর্য উঠলেও নেই জৌলস, ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। কাছের দূরত্ব দৃষ্টিসীমার আড়ালে। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় ঘরের বাইরে মানুষের উপস্থিতিও তুলনামূলক কম। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। ঠান্ডা উপেক্ষা করেই বের হতে হচ্ছে কাজের সন্ধানে। একটু উষ্ণতা পেতে রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়েছেন কেউ কেউ। হাড় কাঁপানো ঠান্ডা আসলে অসহায় মানুষদের খুব কষ্টকর হয়ে গেছে। এবার মনে হচ্ছে যে আগেই বোধহয় এসে পড়েছে আর কি ঠান্ডাটা, এবার একটু বেশিই মনে হচ্ছে ঠান্ডা। টানা 3 দিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে অনেক শীত থাকে এবং সকাল 8টা আবার 9টা 10টা পর্যন্ত। দিনের বেলা গরম থাকে এবং রাত্রে ঠান্ডা লাগে। শীত মৌসুম এলেই বদলে যায় চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট ও আসাদগঞ্জের একাংশ। ভোগ্যপণ্যের দোকানে ওঠে আমদানিকৃত পুরাতন পোশাক। এবার মৌসুমের শুরুতেই শীতের তীব্রতা বাড়ায় জমজমাট হয়ে উঠেছে বেচাকেনা। তবে লাইসেন্স ও ডলার সংকটে এবছর আমদানি কমায় চাহিদার তুলনায় সরবরাহ কম বলে দাবি ব্যবসায়ীদের। নূরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। পিকআপ আর ভ্যান থেকে নামানো হচ্ছে একের পর এক পুরানো কাপড়ের গার্ড। শীত মৌসুম এলে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট ও আসাদগঞ্জের একাংশের চিত্র এভাবে পাল্টে যায়। তাইওয়ান, কোরিয়া, চীন ও জাপান থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয় এসব পুরাতন কাপড়। শীত যতদিন থাকে ততদিন পুরাতন কাপড়ের এই ব্যবসা করেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। দাম আগের চেয়ে এত বেশি না, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। উত্তরবঙ্গে বা নোয়াখালী বা ঢাকা এগুলো পুরো বাংলাদেশেই চলে আমাদের এই মালগুলো। ডলারের দাম তো আর সরকারে নিয়ন্ত্রণ করতে পারবে না, তো নিয়ন্ত্রণ করতে পারবে। পুরাতন গরম কাপড়ের প্রধান ক্রেতা হতদরিদ্ররা হলেও দেশের বিভিন্ন এলাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের একটি বড় অংশ এর উপর নির্ভরশীল। শীতও একটু বাড়ছে, বেচাকেনার হারও একটু বাড়ছে মোটামুটি। গরিব শ্রেণীর মানুষ বেশিরভাগ কিনে।
প্রতি বছর 2 বার পুরাতন কাপড় আমদানি হলেও এবার এলসি জটিলতায় অক্টোবর নভেম্বর মাসে তা করতে পারেনি ব্যবসায়ীরা। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। যারা নিম্ন শ্রেণীর মানুষ তারা যে চাহিদার তুলনায় আমাদের কাপড় পেত সেই চাহিদার মোতাবেক কাপড় পাচ্ছে না, বেঁধে মালার কাপড় বাড়তি। দেশে প্রায় 5000 পুরাতন কাপড়ের আমদানিকারক রয়েছেন। এছাড়া পাইকারি ও খুচরা ব্যবসায়ের মাধ্যমে এর সঙ্গে যুক্ত আরও 1 লাখের বেশি মানুষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 16 ব্যাংক ও 7 ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিম কোর দেনা 50,500 কোটি টাকা। হাইকোর্টকে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না বললেন উপদেষ্টা। মহার্ঘ ভাতার আওতায় আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বঞ্চিত 764 জন পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা। ভোটের আগে প্রশাসন ঢেলে সাজানোর দাবি বিএনপির। এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পূর্ব তিমুরের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা। চুক্তি ও সমঝোতা স্মারক সই। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী দুদেশ। এ ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।